ক্লাস 5 তোমাদের লাস্ট এর আগের দিন যেদিন আমি পড়িয়েছি সেদিন তোমাদের লেসন 7টা শুরু করেছিলাম, দ্য রেবেল পোয়েট। তার খানিকটা অংশ আমি পড়িয়ে দিয়েছিলাম। তো সেই অংশটার পরে যে অ্যাক্টিভিটিটা আছে আজকে সেখান থেকে শুরু করছি। দুটো অ্যাক্টিভিটি আছে আর কি, অ্যাক্টিভিটি 1 আর অ্যাক্টিভিটি 2 আছে, সেটা করিয়ে আবার বাদবাকি যে অংশটুকু সেটুকু আজকে পড়িয়ে দেবো তোমাদের, কেমন? আর অর্থগুলো আমি একসঙ্গে নেক্সট ডেতে সব অর্থগুলো দেখাবো, না হলে মানে কি বলবো যে আজকে অ্যাক্টিভিটি এইটুকু করে অর্থগুলো দেখালে ক্লাসটা খুব একটা বেশি সময়ের হবে না। আবার যদি আমি সবটাই মানে আজকে সবটা দেখাতে চাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে। সে কারণে তোমাদের অর্থগুলো আমি যেমন করে বলে দিচ্ছি, তোমরা ভিডিওটা বারবার করে ঘুরিয়ে দেখবে, অর্থগুলো দেখবে যে আমার কথার মধ্যেই আছে। আমি যখন এই গল্পটা পুরোটা শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের নেক্সট ডেতে যখন আবার পড়াবো তখন গোটা গল্পগুলোরই অর্থটা দেখিয়ে দেবো এবং তারপরের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো আমরা করব আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা, দেখো অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। মানে উল্লেখ করা নেই আর কি, যে ইনফরমেশনটা তোমাদের টেক্সট থেকে নিতে হবে, স্বাভাবিকভাবেই টেক্সট থেকেই নিতে হবে। তোমাদের এই ইনফরমেশনগুলো নিয়ে তোমরা এটা ফিল ইন করবে আর কি, মানে কমপ্লিট করবে, সরি, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো নয়, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, কেমন? আচ্ছা, আমি শুরু করি। দেখো, এ, প্রীতম ওয়াজ টু সিং দ্য সং, মানে এই গানটাকে ঘিরেই কিন্তু আমাদের গোটা গল্পটা আবর্তিত হয়েছে। মানে গোটা গল্পের যে প্রেক্ষাপট সেটা কিন্তু এই গানটাকেই ঘিরে, তাই না? একটা গানের কথা বলা হয়েছিল, প্রীতম স্কুল থেকে এসে বলেছিল, তাই তাদের ম্যাডাম বলেছেন এই গানটা গাইতে প্রজাতন্ত্র দিবসে, কেমন? তোমাদের সেই গানটার উল্লেখ করতে হবে। প্রীতম ওয়াজ টু সিং দ্য সং, কী গান সেটাও তোমরা কিন্তু গল্পটা ভালো করে পড়লে তোমাদের জানাও থাকবে। আর যদি মনে হয় যে অসুবিধে হচ্ছে তাহলে অবশ্যই, এটা তো কম্প্রিহেনশন, তোমাদের প্যাসেজটা দেওয়াই থাকবে, তোমরা সেখান থেকে নিয়ে এটা কমপ্লিট করবে। বি, নজরুল ওয়াজ বর্ন ইন, নজরুল ওয়াজ বর্ন ইন মানে নজরুল, কবি নজরুল আর কি, নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন। অন থাকলে ডেটটা দিতে হয়, কেমন? যেহেতু ইন আছে তার মানে যে স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যে জায়গায় জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটার নাম দিতে হবে, কেমন? নজরুল ওয়াজ বর্ন ইন করে সেটা লিখবে। সি, বারডোয়ান ডিস্ট্রিক্ট ইজ ইন, এখন মানে কি বলবো যে বর্ধমান ডিস্ট্রিক্টটা কোথায়, মানে এটা মানে কি বলবো যে এখন তো মানে বাংলাদেশ বিভক্ত হয়ে গেছে, তাও এখানে ইজ ইন, যেহেতু এখানে গল্পের অনুসারে বলা হয়েছে সেই জন্য একটা কথা তোমরা পেয়েছো, আনডিভাইডেড বেঙ্গল, অবিভক্ত বাংলা, এই কথাটা তোমরা পেয়েছো, সেটা লিখবে, ঠিক আছে? নেক্সট অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এই প্রশ্নগুলোর উত্তর দাও। এ, ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ওয়েন নজরুল ওয়াজ বর্ন, ভারতবর্ষ কি তখন স্বাধীন ছিল যখন কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন? ছিল কি সেটা? তোমরা গল্পটা পড়েছো, তোমরা লিখতে পারবে, ফুল সেন্টেন্সে কিন্তু লিখবে, কেমন? নো বা ইয়েস এরকম করে না লিখে ফুল সেন্টেন্সটা লিখবে। ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন, যে উত্তরটা হবে সেটা লিখে ফুল সেন্টেন্সটা লিখবে, ঠিক আছে? আচ্ছা, বি, নেম সাম অফ দ্য ফোক প্লেস দ্যাট ইয়াং নজরুল হ্যাড রিটন, তরুণ কবি যে লোকনাট্যগুলো লিখেছিলেন
তার মধ্যে নেম সাম অফ দ্য ফোক প্লেস বলেছে, মানে কয়েকটা নাটকের নাম লেখো। তোমাদের ইয়েতে লোকনাট্য যে লিখেছিলেন তার দুটোর নাম দেওয়া আছে, সেই নাম দুটো তোমরা লিখবে, কেমন? আচ্ছা, সি, হু ওয়াজ নজরুলস টিচার? নজরুলের শিক্ষক মহাশয় কে ছিলেন? প্রধান শিক্ষক কিন্তু বলা হয়নি, শিক্ষক মহাশয়, যার উল্লেখ আমরা যখন গল্পটা পড়তে পড়তে এসেছি, যার উল্লেখ প্রথমে আছে। আমরা যতটুকু অংশ পড়েছি তার মধ্যে দুজন মাস্টারমশাইয়ের উল্লেখ কিন্তু আছে। একজন যিনি নজরুল যে আগে যে স্কুলে পড়তেন সেই স্কুলের শিক্ষক ছিলেন, পরবর্তীজন যিনি কবি ছিলেন তিনি কিন্তু প্রধান শিক্ষক ছিলেন। কাজেই তোমাদের যিনি প্রথম স্কুলে পড়তে যিনি শিক্ষক ছিলেন তার নাম লিখতে হবে। হু ওয়াজ কুমুদরঞ্জন মল্লিক? কুমুদরঞ্জন মল্লিক কে ছিলেন? কুমুদরঞ্জন মল্লিক তোমরা দেখেছো যে উনি একজন পোয়েট ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি নজরুল পরে যে স্কুলে জয়েন করেছিল, মানে পড়াশুনো করতে গিয়েছিলেন, সেই স্কুলের হেডমাস্টারমশাই ছিলেন। এটাও অবশ্যই সঙ্গে লিখবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা বাদবাকি যে অংশটা, সেই অংশটা পড়া শুরু করছি। লেটস কন্টিনিউ। আমরা কতদূর পড়েছিলাম যে দুজন লেখক, নজরুল ইসলামের দুজন মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছিল। একজন হচ্ছেন নিবারণচন্দ্র ঘটক আর একজন হচ্ছেন কুমুদরঞ্জন মল্লিক। তাদের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন, মানে তারা তখন নজরুল যখন ছোটোবেলায় স্কুলে পড়তেন তারা ছিলেন। এরপরের অংশটায় এরপরে আবার তার বাবা প্রীতম এবং প্রীতমের বাবার মধ্যে কথাবার্তা হবে, সেই কথাবার্তাগুলো আমরা পড়ব। দেখো, শোনো একটু। আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম। আমরা এতক্ষণ পর্যন্ত দুজন চরিত্রের উল্লেখ পেয়েছি। একজন হচ্ছে প্রীতম, যে স্কুলে পড়ে, তোমাদের মতোই ক্লাস 5-এ পড়ে। আরেকজন হচ্ছেন প্রীতমের বাবা, যার সঙ্গে প্রীতমের কথা হচ্ছিল। এই সময় এইখানে আমরা কিন্তু আরেকজন ক্যারেক্টারকে দেখছি, আরেকজন ক্যারেক্টারের কথা এখানে এই অংশটায় আরেকজন ক্যারেক্টার এসেছে। তিনি কে? আঙ্কেল রহিম। কেমন? তার মানে প্রীতমের কাকা, মানে আঙ্কেল, তিনি মামাও হতে পারেন, কাকাও হতে পারেন। আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম, যে সময় কথা হচ্ছে সেই সময় আঙ্কেল রহিম ঘরে ঢুকলেন। হি জয়েন্স ইন দ্য কনভারসেশন, তিনি এই কথোপকথনে যোগদান করলেন। এরপরে দেখো কি বলছে। প্রীতম, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? হিম এখানে হচ্ছেন কবির কথাই বলা হয়েছে, কবি নজরুল ইসলাম কথাই বলা হয়েছে। ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? যে কুমুদরঞ্জন মল্লিক কি লেখককে, মানে কবিকে লিখতে অনুপ্রেরণা দিয়েছিলেন? ইন্সপায়ার হিম, অনুপ্রেরণা দিয়েছিলেন লিখতে। টু রাইট পোয়েমস মানে কবিতা লিখতে কি অনুপ্রেরণা দিয়েছিলেন? তখন তার বাবা বলছেন, ইয়েস, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস লাইক হাফেজ অ্যান্ড খাইয়াম। তখন তার বাবা বললেন যে হ্যাঁ, কিন্তু নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড, নজরুল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এবং দুজন পার্সি কবি হাফেজ এবং খৈয়ামের দ্বারাও প্রভাবিত ছিলেন। কেমন? বাবা তখন বললেন হ্যাঁ, তিনি প্রভাবিত ছিলেন কুমুদরঞ্জন মল্লিকের দ্বারা, কিন্তু তাকে রবীন্দ্রনাথ ঠাকুর এবং দুজন পার্সি কবি হাফেজ এবং খায়ামের লেখাও প্রভাবিত করেছিল। পার্সি কবি বলতে যারা মানে পারস্য একটা দেশ আছে, তোমরা ইতিহাস বইয়ে পড়েছো, সেই দেশের দুজন কবি, একজনের নাম হাফেজ, একজনের নাম খৈয়াম, তাদের দ্বারাও তিনি অনুপ্রাণিত হয়েছিলেন লেখার ব্যাপারে। আঙ্কেল রহিম, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ড দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? তখন এবারে আঙ্কেল রহিম বলছেন যে তুমি কি জানো যে ব্রিটিশদের অধীনেও
নজরুল আর্মিতে জয়েন করেছিলেন। হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। তিনি 49 নম্বর বাংলা সেনা ছাউনিতে ছিলেন। রেজিমেন্ট যাদের একটু পরিচয় আছে, মানে কি বলবো, যে মিলিটারি বা আর্মি এই সমস্ত ইয়েগুলোর সঙ্গে রেজিমেন্ট কথাটা হয়তো তোমাদের কাছে নতুন, কিন্তু অনেকে শুনতেও পারো। রেজিমেন্ট হচ্ছে ছাউনি। তোমরা দেখবে যে ইয়েতে আমাদের খুব বাড়ির কাছে আর কি, মালদাতে যে বাড়ির কাছে যে সেনা ছাউনিটা আছে, যে রেজিমেন্টটা আছে, সেটা কোথায় আছে? নারায়ণপুরে। সেখানে কারা থাকে তোমরা জানো, কেমন? যারা দেশকে রক্ষা করে তারা থাকে আর কি। আমরা যাদের কি বলবো, যে আর্মি অফিসার বলি বা আর্মির কর্মী বলি, তারা থাকে। হ্যাঁ, তো এইরকম একটা সেনা ছাউনিতে নজরুল ইসলাম ছিলেন। সেটা কোন সেনা ছাউনি? সেটা হচ্ছে 49th 49 নম্বর বাংলা সেনা ছাউনি, বেঙ্গল রেজিমেন্ট। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে এই রেজিমেন্টটা, এই সেনা ছাউনিটাকে ভেঙে দেওয়া হয়েছিল 1920 সালে। কেমন? আচ্ছা, কেন ভাঙা হয়েছিল, কি কারণে, সেগুলো জানতে হলে তোমাদের একটু ইতিহাস পড়তে হবে। আমি বারবার করে বলছি, যে সময় কবি নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন সেই সময় ভারতবর্ষ ব্রিটিশ শাসনাধীন ছিল, এবং ব্রিটিশদের আন্ডারেই একটা রেজিমেন্টে তিনি জয়েন করেছিলেন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পর, তার মানে ব্রিটেন সেই বিশ্বযুদ্ধের একটা দেশ ছিল, তো তাদের হয়ে যুদ্ধ মানে এখন যুদ্ধ করেছিলেন কিনা আমরা জানি না, তবে সেনা ছাউনিতে তিনি ছিলেন এইটুকু আমরা জানি। এবার যখন প্রথম বিশ্বযুদ্ধটা শেষ হয়, তখন সেই সেনা ছাউনিটাকে ভেঙে দেওয়া হয়েছিল। সেটা কত? 1920 সালে। সো হি কেম টু ক্যালকাটা। সেই জন্য তিনি কলকাতাতে ফিরে এসেছিলেন। ফাদার, অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। সেই সময়ে ভারতীয়রা, এই যে ব্রিটিশ যে সরকার, সেই ব্রিটিশ সরকারের এগেনস্টে, তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। মানে স্বাধীনতা চায় আর কি। তারা আর ব্রিটিশদের অধীনে থাকতে চায় না। হ্যাড রাইজেন, রাইজ করা মানে কি? ওঠা। এখানে হ্যাড রাইজেন মানে তাদের ভেতর থেকে যে প্রতিবাদটা উঠেছিল, সেই প্রতিবাদের কথা বলা হয়েছে। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে। নজরুল ইসলাম প্রতিবাদ করেছিলেন এই ব্রিটিশদের, মানে ইংরেজদের ক্রুয়েলটি কথাটার অর্থ হচ্ছে হিংস্রতা, হিংস্রতার বিরুদ্ধে। ইন হিজ ওন ওয়ে, তার একটা নিজস্ব পথে। সেই পথটা কী ছিল? ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেজ অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। বস্তুত, ইনফ্যাক্ট কথাটার অর্থ হচ্ছে বস্তুত। কেমন? বস্তুত হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, তিনি কবিতা লিখতে শুরু করেছিলেন, প্রবন্ধ লিখতে শুরু করেছিলেন, এবং গান গাইতে শুরু করেছিলেন। টু ভয়েস হিজ প্রোটেস্ট, তার প্রতিবাদের মুখ হিসেবে। মানে প্রতিবাদ করার তো ভঙ্গি এক একজনের এক এক রকম থাকে। দেখবে কেউ খুব, আমরা যখন দেখি কোনো গোষ্ঠীর বিরুদ্ধে কেউ কথা বলছে, তার ভাষা মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। কেউ মুখে কথা বলে তার প্রতিবাদের ভাষা জানায়, কেউ মারামারি করে তার প্রতিবাদের ভাষা জানায়। কিন্তু লেখকরা, যারা লেখক এবং কবি, তারা কিভাবে প্রতিবাদের ভাষা জানায়? তাদের লেখনীর মাধ্যমে কি করে? মানুষকে উজ্জীবিত করে। কেমন? কাজী নজরুল ইসলামও এই কাজটাই করেছিলেন। তিনি সেনা ছাউনিতে ছিলেন, কিন্তু সেই সেনা ছাউনিটা ভেঙে গেছিল। সেই জন্য হি অলসো স্টার্টেড, এই কথাটা বলা হয়েছে। তিনি শুরুও করেছিলেন রাইটিং পোয়েমস, কবিতা লিখতে, এসেস, প্রবন্ধ লিখতে এবং গান লিখতে, তার প্রতিবাদের
ভাষা হিসেবে, ভয়েস কথাটার অর্থ হচ্ছে এখানে ভাষা, তার প্রতিবাদের ভাষা হিসেবে তিনি এইগুলো করেছিলেন। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি ভারতবর্ষের বিদ্রোহী কবি। রেবেল পোয়েট তোমাদের গল্পের শিরোনামটাই তাই। প্রীতম, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ। প্রীতম তখন বলছে আমি মানে এত কিছু জানতামই না, আমি খুব কম জানতাম। আই হার্ডলি নিউ, নো এর পাস্ট টেন্স হচ্ছে নিউ, কেমন, KNEW, নো, নিউ, নোন। তোমরা জানো তিনটা ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন। তখন ও বলছে আর কি, বলছে যে আমি কিছুই জানতাম না, মানে এই যে এইসবগুলো শুনছে। এবার আঙ্কেল রহিমও কিছু কিছু বলছেন, তার বাবার কাছে ও শুনছে। ফাদার, ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী, অ্যান্ড অলসো লিসন টু হিজ সংস। তোমার উচিত তার কবিতা যেমন কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী এগুলো পড়া এবং তার গান শোনা। তোমরা শোনো কেউ নজরুল ইসলামের গান শোনো? শোনো নিশ্চয়ই, শোনো, গান করো, নাচ করো সেই গানের সঙ্গে। কেমন, নজরুল ইসলামের কয়েকটা খুব পরিচিত গান তোমরা জানো, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, তারপর হচ্ছে রুমঝুম ঝুম ঝুম রুমঝুম ঝুম খেজুর পাতার নুপুর পায়, এই সমস্ত হচ্ছে নজরুল গীতি। তাছাড়াও আরও অনেক গান উনি লিখেছেন, আমি দুটোর উল্লেখ তোমাদের করলাম। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট নজরুলস রাইটিং কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। ব্রিটিশরা মানে কি বলবো, যে ইংরেজরা ভীত হয়েছিল, ওয়ার অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভীত হয়েছিল, ভীত হওয়া, ওয়ার অ্যাফ্রেড ভীত হয়েছিল, দ্যাট এই জন্য যে নজরুলস রাইটিংস, এই যে নজরুলের যে লেখা প্রবন্ধ কিংবা কবিতা কিংবা গান, কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। ইনস্টিগেট করা মানে হচ্ছে তোমাদের এখানে দেওয়া হয়েছে আর্জ টু অ্যাক্ট। অ্যাকচুয়ালি ইনস্টিগেট করা মানে কোনো কিছুর বিরুদ্ধে তাতিয়ে তোলা, কেমন। এবারে ইংরেজরা ভয় পেয়েছিল এই গানগুলো বা এই কবিতাগুলো বা এই প্রবন্ধগুলো যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আরও উত্তেজিত করে তুলবে ইংরেজদের বিরুদ্ধে। কুড ইনস্টিগেট, ইনস্টিগেট কথাটার অর্থ হচ্ছে আরও বেশি কোনো একটা বিষয়কে তাতিয়ে তোলা বা উত্তেজিত করে তোলা, কোনো একটা মানে এখানে মানুষকে উত্তেজিত করার কথা বলা হয়েছে, কেমন। ইনস্টিগেট কথাটার অর্থ এখানে দেওয়া আছে আর্জ টু অ্যাক্ট। আর্জ টু অ্যাক্ট মানে কোনো একটা কিছু করার জন্য একটা বিপুল প্রচেষ্টা আর কি, কেমন। প্রীতম, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু? প্রীতম তখন জিজ্ঞেস করছে যে ব্রিটিশরা কি করেছিল। আঙ্কেল রহিম, এবার আঙ্কেল রহিম বলছেন, দ্য ব্রিটিশ গ্রু পারটার্বড। পারটার্বড কথাটার অর্থ হচ্ছে ওয়ারিড, মানে ইংরেজরা খুব উদ্বিগ্ন হয়েছিল। মানুষ কখন উদ্বিগ্ন হয়? ভেতরে যদি তোমার কোনো চিন্তা থাকে, আমাদের উদ্বেগ হয় কখন, কেমন। এইগুলোর সঙ্গে হয়তো তোমাদের খুব মানে তোমাদের যেটা হয় পরীক্ষার সময় ভয় করে, ভাবো যে লিখতে পারবো কি না, হ্যাঁ, এই যে পারবো কি পারবো না, ভেতরে ভেতরে যে এইরকম একটা তৈরি হওয়া, এটাকে বলা হয় উদ্বেগ, কেমন। তো বলা হচ্ছে দ্য ব্রিটিশ গ্রিউ পারটার্বড। এবার ব্রিটিশরা ভাবছে যে স্বাধীনতা সংগ্রামীদের কবির লেখা তাতিয়ে তুলছে, এটাতেই তারা ভীষণ উদ্বিগ্ন হয়েছিল। ফাদার, ইন 1922 নজরুল স্টার্টেড আ ম্যাগাজিন ধূমকেতু where he published আনন্দময়ীর আগমনে আ পোয়েম। 1922 সালে নজরুল একটা ধূমকেতু বলে একটা পত্রিকা প্রকাশ করা শুরু করেছিলেন, যেখানে তিনি আনন্দময়ীর আগমনে বলে একটি কবিতা লিখেছিলেন। আঙ্কেল রহিম, দ্য ব্রিটিশ রেইডেড দ্য অফিস অফ ধূমকেতু। ব্রিটিশরা রেড করা মানে কি তোমরা জানো?
রেড করা কথাটার অর্থ হচ্ছে RAID, রেড করা মানে হঠাৎ করে হানা দেওয়া, কেমন, মানে না বলে। এই কাজগুলো সাধারণত পুলিশেরা করে, কেমন, হঠাৎ করে হানা দেয়। হানা দেয় কোথায়? এখন তো ধরো আমরা আর কারো অধীনে নেই, আমাদের নিজেদের দেশ। সেই সময় যেহেতু ব্রিটিশদের অধীন ছিল আমাদের দেশটা, সে কারণে তাদের বিরুদ্ধে কিছু করা হলে যে জায়গায় করা হতো সেখানে রেড করা হতো, মানে মানুষকে ধরার জন্য, কাগজপত্র উদ্ধার করার জন্য অতর্কিতে হানা দেওয়া হতো, কেমন। অতর্কিতে হানা দেওয়া, হঠাৎ করে হানা দেওয়া, এই কথাটাকে বলা হয় রেড করা। তো দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু। ধূমকেতুর যে অফিসটা ছিল, যেখান থেকে ধূমকেতু প্রকাশিত হতো, সেই অফিসটাতে অতর্কিত হানা দিয়েছিল। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা। লেখককে কুমিল্লা থেকে, কুমিল্লা হচ্ছে বর্তমানে বাংলাদেশের একটা জায়গা, তখনকার কথা বলা হয়েছে, যে সময়ের কথা বলা হচ্ছে তখন অবিভক্ত বাংলাদেশ। তো সেই সময় কুমিল্লা থেকে কাজী নজরুল ইসলামকে ধরা হয়েছিল। প্রীতম, হোয়াট হ্যাপেন দেন? প্রীতম বলল, তারপরে কি ঘটেছিল? ফাদার, হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং। তাকে ওখান থেকে হুগলি জেলে ট্রান্সফার করা হয়, মানে বদলি করা হয়। ট্রান্সফার করা মানে হয় বদলি করা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় একই উদ্দেশ্যে যখন মানুষ যায় তখন সেটাকে বলা হয় বদলি করা। নিশ্চয়ই কুমিল্লার জেলে ছিল, এবার সেই জেল থেকে হুগলির জেলে তাকে স্থানান্তরিত করা হয়েছিল। অ্যান্ড দেয়ার হি বিগ্যান ফাস্টিং। ফাস্টিং কথাটার সঙ্গে তোমরা পরিচিত। ফাস্টিং মানে হচ্ছে অনশন করা, না খেয়ে থাকা, তাকে বলে ফাস্টিং। সেখানে তিনি অনশন করা শুরু করেছিলেন। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। টর্চার করা মানে হচ্ছে পীড়ন করা, কষ্ট দেওয়া। তো এইটাই তার পথ ছিল। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং, এটাই, এই পথেই তিনি প্রোটেস্টিং এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ, ব্রিটিশদের যে অন্যায়, যে পীড়ন, তার প্রতিবাদ করেছিলেন। প্রীতম, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার? বাবাকে তখন প্রীতম জিজ্ঞেস করলো যে তিনি কতদিন অনশন করেছিলেন বাবা? ফাদার, হি ফাস্টেড ফর মোর দ্যান এ মান্থ। তিনি 1 মাসের ওপরে অনশন করেছিলেন। ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। ডিসেম্বর 1923 সালের ডিসেম্বর মাসে তাকে জেল থেকে মুক্ত করা হয়। তোমরা একটু ভালো করে পড়লে দেখতে পাবে যে 1922 সালে ধূমকেতু পত্রিকাটা প্রকাশিত হয়, যেখানে তার আগমনের গান কবিতাটি প্রকাশিত হয়েছিল। এইবারে সেই সময় তাকে পুলিশ অ্যারেস্ট করে 1922 সালে। এবারে তার মানে তিনি 1922 সাল থেকে 1923 সাল পর্যন্ত তিনি জেলে ছিলেন। এখন 1922-এর কোন মাসে সেটার উল্লেখ করা হয়নি, কিন্তু 1923-এর ডিসেম্বর মাসে তিনি জেল থেকে মুক্ত হন আর কি, রিলিজড ফ্রম জেল, তাকে জেল থেকে মুক্ত করা হয়। প্রীতম, থ্যাংক ইউ সো মাচ ফাদার। প্রীতম তখন বলল যে অনেক ধন্যবাদ বাবা। নাও আই উইল বি, দেখো আই উইল বি এবল, এটা আই শ্যালও হতে পারে, আই উইলও হতে পারে, কেমন। এটা সাধারণত আই শ্যালই হয়। উইল কথাটা যখন আই উইল যখন করা হয় তখন তার উপরে একটু বেশি জোর দেওয়া হয়, আই মাস্ট, কেমন। নাও I will be able to sing কারারই লৌহ কপাট with zeal and passion. এখন আমি কারারই লৌহ কপাট এই গানটা খুব গ্রেট এনার্জি, মানে খুব উদ্দীপনার সঙ্গে এবং ভালোবাসার সঙ্গে। প্যাশন কাকে বলে? প্যাশন হচ্ছে ভালোবাসার সঙ্গে যে জিনিসটি করা যায় তাকে বলা হয় প্যাশন। আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট দ্যাট, মানে আমি এই বিষয়টা সম্পর্কে খুব প্যাশনেট মানে আমি ভালোবেসে এটা করছি, এইরকম। তো জিল অ্যান্ড প্যাশন,
তখন ও বলল যে আমি এখন কারারই লৌহ কপাট এই গানটা খুব উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে খুব আনন্দের সঙ্গে গাইতে পারবো। আই এম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। আই এম সো প্রাউড, এর আগেই এগুলোর কথা তোমরা পড়েছো, কন্ট্রাক্টেড ফর্ম। আই এম মানে হচ্ছে আই অ্যাম। আই এম সো প্রাউড দ্যাট দ্য টিচার হ্যাজ সিলেক্টেড মি ফর সিঙ্গিং। আমি খুব গর্বিত যে শিক্ষক মশাই আমাকে এই গানটি গাওয়ার জন্য সিলেক্ট করেছেন, মানে কি বলবো যে পছন্দ করেছেন। আঙ্কেল রহিম, দেন লেটস হিয়ার ইউর সং। তখন আঙ্কেল বলল, ঠিক আছে তাহলে তোমার গান শোনা যাক। উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল। আমরা সবাই তোমার সঙ্গে এই গানটি গাইব। ঠিক আছে, আজ তোমাদের গল্পটা দুটো অ্যাক্টিভিটি করিয়ে গল্পের যে বাকি অংশটা ছিল সেই অংশটাও পড়িয়ে দিলাম। কেমন? গল্পটা খুব ভালো করে পড়ো। আর ওয়ার্ড্রোব যে শব্দগুলো আছে সেইগুলো আমি বলতে বলতেই আলোচনা করে দিচ্ছি। ডিসব্যান্ডেড, ব্রোকেন আপ, ভেঙে দেওয়া হয়েছিল। রেবেল, পার্সন হু ফাইটস এগেইনস্ট অথরিটি, কর্তৃপক্ষের বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ ঘোষণা করে মানে তাদের বিরুদ্ধে যায় তাকে বলা হয় রেবেল। কেমন? বিদ্রোহী। ইনস্টিগেট, আর্জ টু অ্যাক্ট, কোনো একটা কাজ করার জন্য উত্তেজিত করা, তাকে উত্তেজিত করা মানে তাকে মানে কি বলবো যে কাজটা করতে, এটা অনেকটা ইনস্টিগেট কথাটা সবসময় মানে এর একটা নেগেটিভ অর্থ আছে, কোনো খারাপ কাজ করতেও ইনস্টিগেট করা যায় আর কি। আচ্ছা, পারটার্বড, ওরিড, উদ্বিগ্ন। রেড, এক্ষুনি আমি বললাম সারপ্রাইজ ভিজিট বাই দ্য পুলিশ, মানে হঠাৎ করে পুলিশের হঠাৎ করে হানা দেওয়া, সেই ব্যাপারটাকে বলা হয় রেড। জিল, গ্রেট এনার্জি, মানে খুব উৎসাহের সঙ্গে। প্যাশন, ডিপ লাভ, গভীর ভালোবাসাকে বলা হয় প্যাশন। ঠিক আছে, আজ এ পর্যন্তই থাকলো। নেক্সট ডেতে যেমন আমি বলেছি শুরুতেই সেইগুলো করব। তোমরা এগুলো ভালো করে, এই অংশটা ভালো করে পড়ো। অ্যাক্টিভিটি 1, 2টা খাতায় লিখে রাখো। পরের দিন আবার দেখা হচ্ছে, নেক্সট ডেতে আবার বাদবাকি অংশটায় আমরা যাব। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।